নমস্কার, আমি এই চ্যানেলের সঞ্চালিকা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত গভীর, আবেগপ্রবণ এবং রোমাঞ্চকর গল্প। এই গল্পটি আমাদের একজন অত্যন্ত প্রিয় ফলোয়ার পাঠিয়েছেন, যিনি তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তিনি চান আমরা তার এই অব্যক্ত অনুভূতি, এই নিষিদ্ধ ভালোবাসার কথা সবার সাথে শেয়ার করি। গল্পটি শুরু করার আগে একটি ছোট্ট নিবেদন। এই গল্পের গভীরে, এর আবেগিক উত্তেজনার মাঝে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সেই নম্বরটি পেতে হলে আপনাকে পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনতে হবে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি শব্দ যেন আপনার মনকে ছুঁয়ে যায়, সেই অপেক্ষায় রইলাম। এবার শুরু করা যাক সেই গল্প। তখন আমার বয়স ৩৩। জীবনটা ঠিক যেখানে এসে থমকে যাওয়ার কথা, সেখানেই দাঁড়িয়েছিলাম আমি, অনামিকা। বছর দুয়েক হলো বিয়ে ভেঙেছে। স্বামী রাহুল আমার সব স্বপ্ন, সব আস্থা, সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছিল। ডিভোর্সের যন্ত্রণা, সমাজের চোখে এক তালাকপ্রাপ্তা তকমা, একাকিত্ব, সব মিলিয়ে এক অসহনীয় পরিস্থিতি। বাবা মায়ের কাছে ফিরে আসাটা সম্মানের হলেও সেখানেও সেই একই প্রশ্ন, একই করুণা ভরা চাহনি। নিজের ফ্ল্যাট, নিজের জগৎ, তবু সেখানেও যেন এক শূন্যতা। আমার একমাত্র ভাই দীপক, সেও সম্প্রতি সংসার ভেঙেছে। ওর স্ত্রী মৌ ওর থেকেও অনেক ছোট ছিল। সেই নিয়ে দীপকের সাথে ওর বাড়ির লোকেদের বনিবনা ছিল না। শেষমেশ ২ বছরের দাম্পত্যের পর মৌ ডিভোর্স চেয়ে বসে। দীপক বেচারা সেই থেকে দিশেহারা। সারাদিন ঘরে বসে থাকা, মদ্যপান আর একরাশ হতাশা। ওর প্রাক্তন স্ত্রী মৌয়ের সাথে আমার বিশেষ আলাপ ছিল না, কিন্তু ওর পরিবারের সাথে টুকটাক পরিচয় ছিল। আর সেই সূত্রে মৌয়ের বাবার এক বন্ধু ছিলেন, যার নাম অমিয়দা। অমিয়দা ছিলেন আমার ভাইয়ের প্রাক্তন বন্ধুর বাবা। উফ, কি জটিল একটা সম্পর্ক। আসলে সবটা শুরু হয়েছিল এইভাবেই। অমিয়দা ছিলেন এক অসাধারণ মানুষ, বয়স ৫০-এর কোঠায়, সুপুরুষ, সৌম্য, শান্ত। তার জীবনেও নাকি এককালে বড় ঝড় বয়ে গিয়েছিল, কিন্তু তিনি সেই ঝড়ের ক্ষত সামলে নিয়েছিলেন পরম সাহসিকতার সাথে। তিনি ছিলেন আমার ভাইয়ের প্রাক্তন স্ত্রী মৌয়ের বাবার বন্ধু, আবার সেই সূত্রে আমার ভাইয়ের এককালের খুব কাছের বন্ধু, রোহনের বাবার পরিচিত। আর সেই রোহনের বাবা আমাকে চিনতেন তার এক পুরাতন শিক্ষকের সূত্রে। হ্যাঁ, এইভাবেই গোলকধাঁধার মতো সব সম্পর্ক জড়িয়েছিল। কিন্তু এই সব জটিলতার আড়ালে আসল ঘটনাটা ছিল আরও অনেক সহজ, আরও অনেক গভীর। অনামিকা, তুমি কি শুনছ? তোমার এই গল্প শুধু তোমার নয়, এই গল্প আমাদের সবার। একাকিত্বের অন্ধকারে কেউ যখন হাত বাড়িয়ে দেয়, তখন সেই হাতের উষ্ণতা যে কতখানি মূল্যবান হতে পারে, তুমি তা দেখিয়েছ। সেদিন দীপকের মন খারাপ ছিল খুব। আমি ওর জন্য খাবার নিয়ে ওর ঘরে গিয়েছিলাম। ঘরটা অন্ধকার, শুধু জানলার হালকা আলো এসে পড়েছে। দীপক জানলার ধারে বসেছিল, আনমনা। আমি ওর পাশে বসতেই ও বলে উঠল, জানিস দিদি, মৌয়ের বাবার বন্ধু অমিয়দার সাথে আজ দেখা হয়েছিল। উনি আমাকে অনেক বোঝাচ্ছিলেন। আমি ওর কথায় তেমন কান দিচ্ছিলাম না, শুধু ভাবছিলাম এই অমিয়দা কে, আর কেনই বা তার সাথে দীপকের দেখা হলো। দীপকের প্রাক্তন স্ত্রী মৌয়ের বাবার বন্ধু, আমার ভাইয়ের সাথে তার কিসের সম্পর্ক? আমার মন থেকে প্রশ্নগুলো উকি দিচ্ছিল। তখনই দীপক আবার বলল, উনি যেন তোর কথা বলেছিলেন তোর নাকি খুব মন খারাপ। আমার বুকটা থুক করে উঠল। কে এই অমিয়দা যে আমার কথা জানে? কেনই বা দীপকের মাধ্যমে আমার কথা বলছে? আমি সরাসরি জিজ্ঞেস করলাম, কে এই অমিয়দা দীপক, কেন আমার কথা বলছে? দীপক একটু চুপ থেকে বলল, একটা বন্ধুর সূত্রে পরিচয়, বেশ ভালো মানুষ। আজ কথায় কথায় আমার কথা উঠল, আর তোর কথা উঠল। উনি নাকি তোকে চেনেন। চেনেন? কে চেনে আমায়? আমার তো মনে পড়ে না আমি এমন কোনো অমিয়দার সাথে পরিচিত কিনা। আমি আরও কিছু জিজ্ঞেস করতে যাব, তখনই দীপক উঠল, যাই দিদি, একটু বাইরে থেকে আসি, এই বলে সে বেরিয়ে গেল। এরপর কয়েকদিন কেটে গেল। আমি অমিয়তার কথা প্রায় ভুলতেই বসেছিলাম, কিন্তু একদিন একটি অচেনা নম্বর থেকে আমার ফোনে একটি মেসেজ এলো। আপনার ভাই দীপক আপনার ব্যাপারে বলছিল, আশা করি আপনি ভালো আছেন, অমিয়। আমি থতমত খেয়ে গেলাম। ইনি সেই অমিয়দা। কেন তিনি আমাকে মেসেজ পাঠাচ্ছেন? আমি উত্তর দেব কি দেব না বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ ভেবে উত্তর দিলাম, হ্যাঁ, আমি ভালো আছি, ধন্যবাদ।
এরপর শুরু হলো সেই কথোপকথন। প্রথমে খুবই সাধারণ কিছু কথা, দীপকের শরীর স্বাস্থ্য, ওর মন খারাপের কারণ, এই সব। তারপর ধীরে ধীরে অমিয়দা আমার কথা জিজ্ঞেস করতে লাগলেন। আমার ডিভোর্স, আমার একাকিত্ব, আমার জীবনে শূন্যতা। আমি অবাক হয়ে যাচ্ছিলাম, যেন তিনি আমার ভেতরে সবটুকু পড়ে ফেলতে পারছেন। তার কথায় এমন একটা সহানুভূতি ছিল, এমন একটা উষ্ণতা ছিল, যা আমি বহুদিন পর অনুভব করছিলাম। একটি রাতে প্রায় 12টা বাজে, আমি বিছানায় শুয়েছিলাম, বই পড়ছিলাম। হঠাৎ আমার ফোন বেজে উঠল, অচেনা নম্বর। আমি ধরেছিলাম, হ্যালো। অপর প্রান্ত থেকে ভেসে এলো এক গভীর শান্ত কণ্ঠস্বর। অনামিকা, আমি অমিয়। আশা করি এই অসময়ে ফোন করে বিরক্ত করলাম না। আমার বুকটা ধুক করে উঠল। এই গভীর রাতে তার ফোন! আমি কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। কিছুক্ষণের নীরবতার পর আমি মিনমিনে গলায় বললাম, না না, বিরক্ত করিনি, বলুন। তিনি বললেন, তোমার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে তুমি হয়তো ঘুমোচ্ছিলে, তাই ভাবলাম কথা বলে নিই। তোমার ভাই বলছিল তুমি নাকি ইদানিং খুব একা থাকো। তার কথাগুলো যেন আমার মনের কুঠুরিতে জমে থাকা সব কষ্ট, সব একাকিত্বকে বের করে আনছিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমার গলা ধরে এলো। আমি বলতে শুরু করলাম আমার সব কথা, আমার ডিভোর্স, রাহুলের বিশ্বাসঘাতকতা, আমার জীবনের সব ব্যর্থতা। তিনি মনোযোগ দিয়ে শুনছিলেন, তিনি কোনো উপদেশ দিচ্ছিলেন না, শুধু শুনছিলেন। কিন্তু তার সেই নীরব উপস্থিতি, তার সেই সহানুভূতিসূচক কণ্ঠস্বর, সব মিলে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল আমাকে। সেই রাতে আমরা প্রায় 1 ঘন্টা কথা বলেছিলাম। কথা শেষে তিনি বললেন, অনামিকা, জীবন কখনো থেমে থাকে না, সব ঝড় চলে গেলে আকাশ আবার পরিষ্কার হয়, তুমি একা নও। তার কথাগুলো আমার মনে এক অন্যরকম আলো জ্বেলে দিয়েছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছিল আমি যেন নতুন করে বাঁচতে শুরু করেছি। এরপর থেকে আমাদের মধ্যে প্রায় রোজই কথা হতো, কখনো ফোনে, কখনো হোয়াটসঅ্যাপে। তিনি আমাকে নানাভাবে সাহস জোগাতেন। তার কথায়, তার আলোচনায় আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করলাম। তিনি আমাকে বোঝাতেন, জীবনটা ছোট, তাই ফেলে আসা দুঃখগুলো আঁকড়ে ধরে বসে থাকলে চলবে না। কিন্তু এই বন্ধুত্বের আড়ালে অন্য কিছুও যে গোপনে বাসা বাঁধছিল, তা হয়তো আমরা কেউই প্রথমে বুঝতে পারিনি। আমার মনে তার প্রতি এক গভীর শ্রদ্ধা জন্মেছিল, কিন্তু সেই শ্রদ্ধার সাথে কবে যে এক অব্যক্ত আকর্ষণ মিশে গিয়েছিল, তা আমি নিজেও খেয়াল করিনি। তার শান্ত কণ্ঠস্বর, তার সৌম্য চেহারা, তার পরিশীলিত ব্যবহার, সব আমাকে যেন চুম্বকের মতো টানত। আমার একাকিত্ব, তার জীবনে হয়তো কোনো এককালে ঘটে যাওয়া কোনো শূন্যতা, সব মিলে এক অভূতপূর্ব রসায়ন তৈরি হচ্ছিল। একদিন তিনি বললেন, অনামিকা, আমার একটা ইচ্ছে আছে, তোমার সাথে সরাসরি দেখা করতে চাই। যদি তুমি রাজি থাকো, তাহলে এই সপ্তাহে একদিন আমরা দেখা করতে পারি। তার এই প্রস্তাবে আমার মনে এক মিশ্র অনুভূতি এলো। একদিকে যেমন আনন্দ, তেমনি অন্যদিকে এক অজানা ভয়। তিনি আমার ভাইয়ের প্রাক্তন স্ত্রীর বাবার বন্ধু, তিনি আমার থেকে অনেক বড়। এই সম্পর্ক কি সমাজের চোখে স্বাভাবিক? কিন্তু আমার মন বলছিল, এই সুযোগটা আমি হারাতে পারি না। এই মানুষটার সান্নিধ্য আমাকে যা শান্তি দেয়, তা আর কেউ কোনোদিন দিতে পারেনি। আমি হ্যাঁ বললাম। সিদ্ধান্ত হলো আমরা একটি শান্ত রেস্তোরাঁয় দেখা করব। নির্দিষ্ট দিনে আমি খুব সাজগোজ করলাম, নতুন শাড়ি পরলাম, হালকা মেকআপ করলাম। আমার মনটা অজানা উত্তেজনায় কাঁপছিল। যখন আমি রেস্তোরাঁয় ঢুকলাম, তখন তিনি সেখানে অপেক্ষা করছিলেন। আমাকে দেখে তার মুখে এক ঝলমলে হাসি ফুটে উঠল। তার সেই হাসি দেখে আমার সমস্ত ভয় উধাও হয়ে গেল। তিনি উঠে এসে আমার হাত ধরলেন। সেই স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা ছিল, আমি যেন বিদ্যুৎপৃষ্ট হলাম। তার চোখের দিকে তাকিয়ে আমি কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম। আমরা বসলাম। টেবিলের ওপারে বসে তিনি আমার দিকে তাকিয়েছিলেন। তার দৃষ্টিতে ছিল এক গভীর আবেগ, যা আমি আগে কখনো দেখিনি। তিনি বললেন, আজ তোমাকে দেখে আমি মুগ্ধ। আমার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। আমরা হালকা কিছু খাবার অর্ডার দিলাম। খাবার খেতে খেতে আমাদের মধ্যে কথা হচ্ছিল, কিন্তু আমাদের দুজনের মনোযোগই যেন একে অপরের ওপর নিবদ্ধ ছিল। তার প্রতিটি কথা, প্রতিটি নড়াচড়া আমার মনে এক তীব্র আলোড়ন সৃষ্টি করছিল। কথায় কথায় তিনি আমার হাতটা নিজের হাতের ওপর নিলেন। তার হাতের স্পর্শে এক অন্যরকম মাদকতা ছিল। আমি কাঁপছিলাম। তিনি আমার দিকে ঝুঁকে এসে বললেন, অনামিকা, আমি জানি এটা হয়তো ঠিক নয়, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই আমি বলে উঠলাম, আমিও এটাই অনুভব করছি অমিয়দা।
আমাদের দুজনের চোখেই তখন ছিল এক অব্যক্ত ভাষা। আমাদের ঠোঁটগুলো একে অপরের খুব কাছে চলে এসেছিল। সেই মুহূর্তে সব সমাজ, সব নিয়ম, সব দ্বিধা যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমাদের ঠোঁট একে অপরকে খুঁজে নিল। সেই প্রথম চুম্বনে ছিল এতদিনকার জমানো সব একাকিত্ব, সব কামনা, সব নিষিদ্ধ আবেগ। সেই চুম্বনের গভীরতা ছিল অগাধ। মনে হচ্ছিল আমরা যেন এক অন্য জগতে পৌঁছে গেছি, যেখানে শুধু আমরা দুজন আর আমাদের এই তীব্র নিষিদ্ধ ভালোবাসা। সেই রাতে রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার সময় তিনি আমার হাত ধরেছিলেন। তার হাতের উষ্ণতা আমার হৃদয়ে এক নতুন আগুন জ্বেলে দিয়েছিল, কিন্তু সেই আগুনের সাথে মিশেছিল এক তীব্র ভয়। এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে তা আমরা কেউ জানতাম না। এরপর আমাদের দেখা সাক্ষাৎ আরও ঘন ঘন হতে লাগলো। আমাদের এই গোপন প্রেম যেন আরও গাঢ় হতে লাগলো। আমরা একে অপরের নিঃসঙ্গতা, একে অপরের ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলাম। কিন্তু সমাজের চোখ এড়িয়ে এই লুকিয়ে ভালোবাসার কি কোনো ভবিষ্যৎ আছে? এই নিষিদ্ধ অনুভূতির কি কোনো শেষ আছে? নাকি এই আকর্ষণ আমাদের দুজনকে এক নিশ্চিত ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাবে? একদিন আমরা দেখা করতে গিয়েছিলাম শহরের বাইরে এক নিরিবিলি জায়গায়। সেখানে একটি পুরনো বাংলো ছিল, যা অমিয়দার এক বন্ধুর। সেখানে আমরা দুজনে মিলে অনেকক্ষণ সময় কাটালাম। সময়টা ছিল আমাদের একান্ত, আমাদের নিজেদের। আমি তার কাঁধে মাথা রেখেছিলাম, আর তিনি আলতো করে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিলেন। সেই মুহূর্তে আমি অনুভব করছিলাম এক গভীর শান্তি, এক অনাবিল আনন্দ। কিন্তু সেই আনন্দের পাশেই ছিল এক প্রগাঢ় ভয়। তিনি আমার দিকে ঘুরে বললেন, অনামিকা, আমি জানি তুমি